সরকারের পক্ষ থেকে শুরু করতে চলেছি তার দ্বিতীয় সৌমিত্র নিবেদন। সেই নিবেদন হল এই বছরের নগরবালা তারপরে মহাপঞ্চমত করতে চলেছি। সেই পালা খাইয়ের নাম হল পাণ্ডু যুবরাজ অর্জুনের বনবাস হইতে অর্জুন পুত্র বীর হীরাবা। তাই তো মহামান্য সৌদর্শ মন্ডলী এই পালা মহাভারতের এই যে বিশেষ ঐতিহ্যমূলক পালা। তাই এই পালা কুরুক্ষেত্রের মহাযুদ্ধে একটি বিশিষ্ট আকর্ষণীয় স্তম্ভ রয়েছে। তাই আমরা সকলে জেনে থাকি যে পাণ্ডব রাজা হলেন 5 ভাই, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। তাই আজ আমরা জানবো তৃতীয় পুত্র পাণ্ডব অর্জুনের জীবনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তাই তো মহামান্য ষোড়শ মণ্ডলী এইদিকে পঞ্চ পাণ্ডবগণ দ্রৌপদীকে বিবাহ করার পর তারা আমরা স্থির করে যে তারা কিভাবে তারা কেমন করে তাদের দ্রৌপদীর সাথে তারা নির্জনে বাস করবে। তাই এদিকে পঞ্চ পাণ্ডবগণ চলে চলছে সেই দ্রৌপদীর খাণ্ডপ্রস্থের দিকে আলাপ আলোচনা বিচার করার জন্য।
তুমি কি বিষয়ে চিন্তিত হয়েছো দাদা আমাদের খুলে বলো। শোনো ভাই শোনো ভাই শোনো, আমাদের মাতা পুত্রের একটি ভুল গোচরের জন্য আমরা যে দ্রৌপদীকে বিবাহ করেছি, তাহলে আমরা কেমন করি, আমরা কেমন করে আমাদের দ্রৌপদীর সাথে আমরা নির্জনে বাস করবো। তুমি ঠিক কোথায় বলেছো, তুমি ঠিক কোথায় বলছো দাদা, আমরা কেমন করি, আমরা কিভাবে আমাদের পাত্রের সাথে আমরা নির্জনে বাস করবো। তাই দেখি এইদিকে পঞ্চপাণ্ডবগণ উভয় কথোপকথন করতে থাকে, আরো দেখি ওইদিকে দেবশ্রী নারদ প্রথম ভ্রমণ করতে করতে সেই দেবশ্রীর দিকে আগমন করছে। আজ আমার কি হইল না, আজ তোমাদের বিষণ্ণ বদল বলো পঞ্চপাণ্ডবগণ, কেন তোমাদের চিন্তিত মন। সে দেবশ্রী নারদ, সে দেবশ্রী নারদ, আমরা যে পাঁচটার কন্যা দ্রৌপদীর পঞ্চস্বামী, তাহলে আমরা কেমন করি, আমরা কেমন করে আমাদের পাঁচটার সাথে আমরা নির্জনে বাস করব। নারায়ণ নারায়ণ নারায়ণ। সে অন্তর্যামীর ভগবান এই স্ত্রী পঞ্চস্বামী সে পাণ্ডু যুবরাজ, সোনা পাণ্ডু যুবরাজ, দ্রৌপদী হলেন অশ্রেষ্ঠ তেজস্বী নারী। শোনো তবে তার পিতা যুগের কাহিনী। ভগবান রামচন্দ্র যখন ভাই লক্ষ্মণ দেবী সীতাকে নিয়ে বনবাসে গিয়েছিলেন, তখন বনবাসে থাকাকালীন লঙ্কার অধিপতি রাবণ সীতাকে হরণ করেছিলেন। কিন্তু হরণের পূর্বে স্বয়ং রামচন্দ্রকে বলেছিলেন সে ভগবান রামচন্দ্র আপনার বনবাসে থাকাকালীন লঙ্কার অধিপতি রাবণ আপনার সীতাকে হরণ করতে যাবে লঙ্কায়। তাই তো ভগবান রামচন্দ্রকে বলেছিলেন সে অগ্নিদেব, আমি যখন বনবাসে যাত্রা আরম্ভ করবো তখন তুমি আমার সীতাকে তোমার পক্ষে আদান করবে, আর তার সৌজন্যে তুমি আমায় নকল চাষিটা প্রদান করবে। তাই তো ভগবান রামচন্দ্রের সংসারে অগ্নিবাসন সীতাকে তার পক্ষে রেখে এক নকল চাষিটাকে বনবাসে পাঠিয়ে দেয়। তাই তো পঞ্চপাণ্ডবগণ লঙ্কার অধিপতি যেমন যে সীতাকে চুরি করেছিলেন, সেই সীতা কিন্তু আসল সীতা ছিল না, সেই সীতা ছিল নকল ছায়া সীতা। ভগবান রামচন্দ্র রাবণকে বধ করার পর যখন মা সীতার ওখানে পরীক্ষা করেন, তখন সৌগমীদেব আসল সীতাকে ভগবান রামচন্দ্রের পক্ষে প্রদান করেন। আর সেই নকল সীতা ভগবান রামচন্দ্রকে প্রদক্ষিণ করতে করতে পুশ করে চলে যান। সেখানে গিয়ে বোরবার জন্য 5 বার তপস্যা করবে মহাদেব মহাদেবকে। তাই তোমাকে মহাদেব সন্তুষ্ট হয়ে নকল চাষিরাকে পঞ্চবরের লাভ প্রদান করে। তাই তো পঞ্চপাণ্ডবগণ সেই অসুর নারী সত্যযুগ ছিলেন ব্রহ্মর্ষি কুশধ্বজের কন্যা বেদবতী, ত্রেতার যুগ ছিলেন ভগবান রামচন্দ্রের স্ত্রী সীতা, ও তারপর যুগ হলেন রাজা দ্রৌপদীর কন্যা ও পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপদী। কি বলছেন আরো, কি বলছেন আরো, আমাদের মনে যে বিড়ম্বনা তাদের আমরা অনুরোধ হচ্ছি, এর উপায় আমাদের বলতে বলছি, এর উপায় আমাদের বলে দিই।
শোনো শোনো পাণ্ডবগণ, তার জন্য আমি তোমাদের বলে যাই, তোমরা যখন বিধির বিধান করে দ্রৌপদীকে বিবাহ করেছো, তখন তাকে তোমরা সঙ্গ করে সুযোগ পাবে। তোমরা দ্রৌপদীর সাথে মিলিত হলে মাত্র একজন করে, তারাও থাকবে মাত্র 1 বছর করে। এক ভাই নির্জল থাকার সময় অন্য ভাই সে পক্ষে যেতে পারবে না। আর যদি তাহলে থাকে, তাহলে সেই ভাইকে 12 বছরের জন্য বনবাস সে দেবশ্রী নারদ। হ্যাঁ দেবশ্রী নারদ, হয় আপনার বাক্যে আমরা শরণাপন্ন হয়েছি, আপনার বাক্যে আমরা শরণাপন্ন হয়েছি। শোনো পাণ্ডবগণ, এরপর আমি আসি পাণ্ডবগণ, এরপর আমি আসি। তিনি ছুটে চলেছেন সে রাজসভার সর্বপক্ষে। তোমার কি হয়েছে? আমার বধূ চুরি করে পলায়ন করেছে, আমার বধূ রক্ষা করবে যুবরাজ, আমার বধূ। তুমি কোনো চিন্তা করো না, তুমি বধূ তোমার বিধি করো, আমি এক্ষুনি তোমার বধূ ফিরিয়ে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ যুবরাজ, হ্যাঁ আমি এখন আসি যুবরাজ, আমি এখন আসি।
কোথায় আমার ধনুর্বান কোথায়? হ্যাঁ আমার মনে পড়েছে সেই ধনুর্বান তো আমার সর্বপক্ষে আছে। আমি যাই সেই সর্বপক্ষ থেকে আমার ধনুর্বান আমি নিয়ে আসি। ভুল করলাম আমি যদি মুসলমান সত্য রাখতে পারলাম না। আমি জোর করবো আমি নেব। কি ভাই তুমি নিজেকে ধর্ম মহাবল বলে কেন প্রাশ্চিত্য করছো ভাই? তুমি নিজেকে ধর্ম মহাবল বলে কেন প্রাশ্চিত্য করছো? দাদা আমি যে ব্রাহ্মণের বছর রক্ষার জন্য আমি যে নারদের সত্য রাখতে পারলাম না দাদা। আমি জোর করবো আমি নেব। শোনো ভাই অর্জুন, এটা তোমার কোনো দোষ নেই। তুমি তো জেনে বুঝি সম্পর্কে প্রবেশ করনি। তুমি তো সেই দরিদ্র ব্রাহ্মণের অবস্থান রক্ষার জন্য বাধ্যই সম্পর্কে প্রবেশ করেছো। এটা তোমার কোনো দোষ নেই অর্জুন, এটা তোমার কোনো দোষ নেই। না দাদা না সত্যবাই পালন করতে পারলাম না দাদা। সত্যবাই পালন করতে হবে দাদা। এই সত্য ভোগের অপরাধে হবে আমার 12 বছরের স্বামী তুমি তো সেই দুষ্ট বন্ধুকে সাজা দেওয়ার জন্য বা সম্পর্কে প্রবেশ করেছো। সেটা তোমার কোন দোষ নেই স্বামী, এটা তোমার কোন দোষ নেই। না পাঞ্চালি না, কোন ছোটভাবে রাষ্ট্রকে সঙ্গে নিয়ে সত্য পালনের বিনোদ হলো ধর্মের কর্ম। তাই তো আমি আরো ধর্ম করতে চাই না। ওই সত্য ভঙ্গর অপরাধে হবে আমার 12 বছরে। বিদায় দাদা, বিদায় পাঞ্চালি, চলে যা। এদিকে পাণ্ডবপুত্র অর্জুনের দেবসেনার সৎগ্রহ করবাদে 12 বছরের বনবাস হলো। এইদিকে বনবাসে থাকাকালীন পাণ্ডবপুত্র অর্জুন একদিন গঙ্গার দরবারে স্নান করার জন্য আগমন করছে। হরি অমর হরি বারে ভাই ভাই হরি বল হরি বারে ভাই Oh
এত ভালোবাসা
আমি ভুলব অপ্রিয় একটি করে তোমায় আমি ভুলব আমরা বেঁচে যাই সেই সরোধনীর জলে দিদি না নানা এই পরজনা আজি তোমার না আজি ওহো এই সৈন্য রাখিব অবিরাগ এই সৈন্য রাখিব পরধি ও শোন বিষ আজ সমগ্র আসে আমি তোমাকে আমার স্ত্রী রূপে মর্যাদা তুমি আমার বাবাকে ভুলায় এই মনের তুমি আমার বাবাকে ভুলায় ওই আমি করে দিল এই জনযন্ত্রণা এই সৈন্য রাখিব পরহিয়া এই সৈন্য রাখিব স্বামী গো স্বামী গো স্বামী তোমার সৌন্দর্য ভালোবাসার সংস্পর্শে আমি যে গর্ভবতী তাই তো স্বামী আমি তোমাকে আর বোধ করে যেতে দেবো না তুমি আমার সাথে এই সমগ্র পাতা লোকেই বাস করো নাও রবি নাও রবি না তা হই না এই ব্রাহ্মণ অবদান রক্ষার জন্য আমি দেবসেনার সাথে 12 বছর বনবাস পালন ভ্রমণ করছি তাই তো রবি তুমি আমার কথা নাও রবি তোমার ঘরে যে সন্তান প্রসব করবে সেই সন্তান তুমি খুব সৌজন্য করে বড় করে তাকে তুমি মায়ের বিরুদ্ধে পরিণত করবে হ্যাঁ হ্যাঁ স্বামী হ্যাঁ তাই তুমি স্বামী আমার এই গর্বের সন্তানকে আমি এক মায়ের বিরুদ্ধে পরিণত করবো আর একটা কথা বলি স্বামী আমি না রাজকন্যা হিসেবে আজ তোমায় বলছিলাম তুমি সমগ্র জলাশে অজীব হয়ে থাকবে এই জলের সমস্ত জলচরা তোমার বংশীভূত হয়ে থাকবে তোমার বংশীভূত হয়ে থাকবে তাই হবে রবি আমি রাশি রবি আমি এখন বিদায় দাও রবি আমার এখন বিদায় দাও জীবন এই ছাড়িয়া না যাব রে তুমি আমায় ছেড়ে দিও না তুই জীবন ছাড়িয়া গেলে আমায় বিদায় দেবো লোকে আমার করবে আমারে রে তুই জীবন ছাড়িয়া গেলে আবার করবে জীবনরে ছাড়িয়া মাতা মরে
Bye-bye.
নাই হবে মারি বাসিয়া ভালো আরে ভাই বাসিয়া আরা
Krishna
আমি তোমার কাছে সন্তুষ্ট হয়েছি পুত্র, আমি তোমার কাছে সন্তুষ্ট হয়েছি। এসেছেন অন্তর্যামী ভগবান সত্যি আমার কাছে সন্তুষ্ট হয়ে এসেছেন, তা হল পুত্র আমাদের সত্যপতি প্রণাম গ্রহণ। আজ তুমি আমার কাছে যা বলে চাইবে আমি তোমায় সে বলেই করবো প্রদান। ও কি ভগবান, ও কি ভগবান, সত্যি আমাকে বলতে যান, তা হল কুরুক্ষেত্রের মহাযুদ্ধের জন্য আমার তীরখানা বই করে প্রদান। আমার প্রথম বলে চাই আমি কাপুরুষের মতো নই, বীর যোদ্ধার মতো যুদ্ধ করে মৃত্যুবরণ করি। আমার দ্বিতীয় বলে চাই এই কুরুক্ষেত্রের যুদ্ধে আমি অষ্টম দিন পর্যন্ত যুদ্ধ করতে পারি। আর আমার তৃতীয় বলে চাই সেই কুরুক্ষেত্রের যুদ্ধে যদি আমি মৃত্যুবরণ করি তাহলে আমার কেন আগুনে দাহ করা হয়। অর্জুন পুত্রই আমার, আমি তোমার প্রথম দ্বিতীয় করলাম প্রদান, কিন্তু তোমার তৃতীয় প্রদান করতে আমি অক্ষম হয়েছি পুত্র, তোমার তৃতীয় প্রদান করতে আমি অক্ষম হয়েছি। কি অন্তর্যামী ভগবান, বউ যদি মেয়ে হই তাহলে আমার কীর্তি করেই করুন প্রদান। শোনো শোনো অর্জুন পুত্রই আমার, এটা পর্যন্ত কথিত আছে যে যদি কোন যোদ্ধা ও বিবাহিত থাকে আর সেই যোদ্ধা যদি কোনো মহাযুদ্ধে মৃত্যুবরণ করে তবে সেই যোদ্ধাকে আগুনে দাহ করা যাবে না, সেই যোদ্ধাকে মাটিতে কবর দেওয়া হবে। তবে সৌরভের পুত্র তোমার এই মনস্কামনা পূরণ করার জন্য তোমাকে মুহূর্তে বিবাহ করতে হবে। হ্যাঁ হে অন্তর্যামী ভগবান, বীর যোদ্ধার মধ্যে যুদ্ধ করার জন্য যদি আমাকে বিবাহ করতে হয় তাহলে আপনার বাক্যে আমি শরণাপন্ন হয়েছি প্রভু, আপনার বাক্যে আমি শরণাপন্ন হয়েছি। তাহলে আমি তোমায় আমার তৃতীয় বর করলাম প্রদান, আমার তৃতীয় বর করলাম প্রদান। আমি আসি রামান, আমি এখন আসি। শ্রীকৃষ্ণ অর্জুন পুত্র আমাকে তিনটি বর করলেন প্রদান, কিন্তু কুরুক্ষেত্রের মহাযুদ্ধে এরা নিজেকে তুমি কালের কাছে উৎসর্গ করবেন বলে কোন নারী আমাকে বিবাহ করতে চাইছিলেন না। তাই দিকে অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ, এদিকে অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজেই বহু ধারণ করে এরা আমাকে বিবাহ করার জন্য ছুটে চলেছে।
তারা যুদ্ধ স্থান করছে আগমন সঙ্গে রয়েছেন হস্তিনার যুবরাজ দুর্যোধন। আগে থাকতে বলবে মাধ্যমে যুদ্ধ করো, তার কথা সেই পঞ্চ পাণ্ডবের সাথে যুদ্ধ করবে। কি কে তুমি, কে তুমি যুবক, কোন মাধ্যমে প্রস্থান করছো, কি নাম তোমার, কি তোমার গল্পের পরিচয়? শোনো যুবরাজ শোনো, আমি হলাম তৃতীয় পাণ্ডব পুত্র, নাম আমার মায়াবীর যোদ্ধাই রামান। মায়াবীর যোদ্ধাই রামান, ওরে রামান, তাহলে তুমি কত বছর যুদ্ধ, তাহলে ভরসা করো না অধিকার হতে কত সামান্য যোদ্ধা নয়, এ তো মায়াবীর যোদ্ধা। বল মামা, বলো মামা, আমরা এখন কি করিয়ে পাই? শোনো ভাগ্নে, শোনো ভাগ্নে, শোনো, এর জন্য তুমি চিন্তা করো না। এর জন্য হচ্ছে দত্তরাজন ঘোষ। কোথায় দত্তরাজন ঘোষ? আর অভিজ্ঞতা করে এই মুহূর্তে
এই যুদ্ধ স্থানে কোনো আগুন আমার স্বামী রণক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করতে গেছে, অন্ধকার হয়ে এলো। আমার স্বামী এখনো ফিরে এলো না। কোথায় আমার স্বামী? এই আমি কুরুক্ষেত্রে এসেছি, আমার স্বামীর আমি দেখতে পাচ্ছি না। কোথায় কোথায় আমার স্বামী? তুমি দেখা দাও, তুমি দেখা দাও। অন্ধকার হয়ে এলো, তুমি কোথায় রয়েছ? তুমি দেখা দাও। কই আমার স্বামী? আমি দেখতে পাচ্ছি না। কি হলো? কুরুক্ষেত্রের ডর
রণস্থলে যুদ্ধ করতে এসেছিল, কিন্তু কোথায় আমার স্বামী? এই গ্রামে এসেছি, তুমি দেখা দাও। ওগো প্রাণনাথ, তুমি দেখা দাও, কোথায় রয়েছ তুমি? এই গ্রামে এসেছি তোমার কাছে। মা, আমি আমার স্বামীকে আমি চিৎকার করে ডাকবো, আমার স্বামীকে আমি চিৎকার করে ডাকবো। আমার স্বামীকে তোমরা দেখেছ? এই কুরুক্ষেত্রে রণস্থলে যুদ্ধ করতে এসেছিল, কিন্তু অন্ধকার হয়ে এলো, আমার স্বামী এখনো ফিরে এলো না। কোথায় আমার স্বামী? এখানে কে পড়ে রয়েছে? সাগর পৃথিবীতে কে পড়ে রয়েছে? তুমি কি আমার স্বামী? আমি কিন্তু রাখবো আমার স্বামী রে। কি হয়েছে তোমার? স্বামী, এইটা আমি এসেছি, তুমি কথা বলো। তোমাকে আমি বারবার বারণ করেছিলাম যুদ্ধে তুমি যেও না, কিন্তু তুমি যুদ্ধে। স্বামী, ওঠো ওঠো গো, আমি এসেছি, তুমি কথা বলো। একবার ডাউন বলে আমাকে দেখো। আমার সঙ্গে তুমি ছল করছো, কথা বলবে না। তুমি আমার সঙ্গে কথা বলবে না, আমিও তোমার সঙ্গে কোনোদিন কথা বলবো না। চেয়ে দেখো, চেয়ে দেখো, আমি এসেছি। এই তো তোমার অবান্তিনে আমি। কি বলো? তাহলে তুমি আমায় কথা বলবে না? সারা শরীরে ক্ষত বিক্ষত করে, রক্তাক্ত রাজা করে, কে আমার নামে জীবনে আমি কারণ আপন হইলাম রে, আপন হইলাম আপন করে সবাই এই করে হলো না কারো, আপন হইলাম স্বামী আমার। তুমি কথা বলো, তুমি কথা বলো। জীবনে কারো বুঝি আপন হইলাম, আমার আপন করে সবাই কোনো না কারো, আপন হইলাম আমার সঙ্গে কথা বলো, তুমি কথা বলছো না কেন? হয়তো তুমি আর আমার সঙ্গে কোনোদিন কথা বলবে না। কাজলের মতো তো দাঁত খারাপ হাসি হাসি। উঠো উঠো স্বামী, তুমি কথা বলো। আমার স্বামী আমার সঙ্গে কথা বলছে না।
জীবনী হাই রে দনি আয়া ওগো স্বামী আজ তোমার দেওয়া সিঁদুর আজ তোমার দেওয়া সিঁদুর তুমি কেড়ে নিলে স্বামী আমি তোমার কাছে মুছে দিলাম আজ তোমার দেওয়া শাখা তোমার দেওয়া চুড়ি আমি সব তোমার মুখে রেখে দিচ্ছি স্বামী আর হয়তো আমি তোমার সঙ্গে কোনোদিন মিলন স্বামী আমার অল্প বয়সে বিধবা করলে স্বামী অল্প বয়সে বিধবা স্বামী আমার স্বামী গো ওগো স্বামী আমার ওগো বাবারেরা ওগো বাবারেরা আপনারা সকলে জানেন নারী জাতির স্বামী হলো পরম ধন আজ আমার স্বামী আমায় ছেড়ে চলে গেল আমি কি আমি অল্প বয়সে হলাম বিধবা স্বামী আমি যে নিরস্ত্র নিরুপায় আমার হাতে নেই কোনো ধন সম্পত্তি আমি কেমন ভাবে তোমার সন্তান করবো স্বামী ওগো বাবুরা ওগো বাবুরা আমার কিছু ভিক্ষা না আমার স্বামীর আমি সন্তান করবো আমায় কিছু ভিক্ষা না আমার কিছু ভিক্ষা না একটি ভিক্ষা দাও গো আমায় একটি ভিক্ষা দাও গো ওগো বাবুরা একটি ভিক্ষা দাও গো মায়েরা আমার স্বামীর আমি সন্তান করবো বলেছি একটি ভিক্ষা দাও দাও গো আমার আমায় কিছু ভিক্ষা দাও একটি ভিক্ষা দাও গো একটি ভিক্ষা দাও গো মায়েরা আজ আমার স্বামীর সন্তান করবো বলেছি ও গো দয়া মই দয়াল আমার তোমরা কি লালের বেদন বুঝা তোমরা আমায় কিছু ভিক্ষা ও দাও গো দয়াময় আজ আমার স্বামীর আর সন্তান করবো আমি ভিক্ষা দাও কাঁটা ভিড়ে আমার কাঁটা ভিড়ে গেল না আমার মুখে দিক আর কত কাঁটা ভিড়ে আমার আমার স্বামীর সন্তান করবো বলে আমি ভিক্ষা দিয়েছি আমার ভিক্ষা দাও ওগো বাবুরা তোমরা লালের বেদনকে বুঝতে পারছো না স্বামী আমার আমায় কিছু ভিক্ষা দাও স্বামী গো স্বামী
আমার স্বামীর আমি সৎকার করবো বলে আমায় কিছু কাছে বিনতি পাঠালে আমি চাই না জীবন মানে জ্বালা যন্ত্রণা দিতে থাকে বোধ হয় শেষ হবে না সেই কুরুক্ষেত্রের মহাযুদ্ধে পঞ্চ পাণ্ডবরা জয়ী হয়েছিলেন। তাই তো আপনাদের ব্যবহার করছে কার্তিক দিবস সম্প্রদায় ও দিবস শিক্ষকের পক্ষ থেকে তার 2 নম্বর 6 নম্বর বেলা আমরা এখানে বললাম সমাপন। নমস্কার নমস্কার নমস্কার। আমার দেখা